হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব স্যার অ্যান্ড ওয়েলকাম টু সাফল্য অনলাইন ক্লাসেস। স্টুডেন্টস, আজকের ফিলোসফি ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমাদেরকে সবার প্রথমেই আমি একটা কোশ্চেন করি সবাইকে। মনে করো, তোমাকে যদি আমি বলি যে মার্ডার করা ঠিক না ভুল, তুমি কি অ্যান্সার দিবা? অবভিয়াসলি সবাই অ্যান্সার দেবে স্যার মার্ডার করা তো ভুল, মার্ডার করা একদমই ভুল, খুব খারাপ জিনিস। চলো, আমি যদি তোমাকে বলি যে আচ্ছা বলো তো চুরি করা ভুল না ঠিক, তখন তুমি বলবা যে চুরি করা ভুল। ওকে, ওয়েল অ্যান্ড গুড। তো এবার তোমার মাথায় প্রশ্ন আসবে, স্যার এই সব কোশ্চেন কেন করছেন? নিশ্চয়ই কোনো না কোনো রিলেভেন্স তো আছে। আচ্ছা, আমরা পড়ছি কি? আমরা পড়ছি ফিলোসফি। এর মধ্যে ডিওন্টোলজি কী জিনিস এটা আমাদেরকে বুঝতে হবে। তো তোমাদেরকে যদি আমি বলি যে মার্ডার করাও ঠিক, চুরি করাও ঠিক, তাহলে কেমন লাগবে? তোমরা বলবো স্যার আপনি কি ভুলভাল কথা বলছেন, এরকম হয় নাকি? আচ্ছা, মার্ডার করা যে ভুল, চুরি করা যে ভুল, সেটা তোমাকে কে বললো? একটু ধ্যান দিয়ে ভাবো। সেটা তোমাকে বললো আমাদের সমাজ। সমাজ তোমাকে এটা বলেছে, তোমার প্যারেন্টস বলেছে, বা আশেপাশে মানে সমাজ, ওভারঅল সমাজ তোমাকে বলেছে এটা জিনিস করা ভুল, এটা জিনিস করা ঠিক। কিন্তু এটা জিনিস যে ভুল, সেটা কে ঠিক করলো? কে ডিসাইড করলো যে এটা জিনিস ভুল, এটা জিনিস ঠিক? এখন একটু মাথাটা গড়বড় হচ্ছে, তাই তো? ভুল কেন? হোয়াই? দ্যাট ইজ দ্য কোশ্চেন। আর এই কোশ্চেনটা নিয়েই কিন্তু আমাদের এই যে চ্যাপ্টারটা রয়েছে নৈতিক তত্ত্বসমূহ, আমাদের সবার লাস্ট যে চ্যাপ্টার, ওকে, ফরেন ফিলোসফি বা ওয়েস্টার্ন ফিলোসফির যে পার্ট নৈতিক তত্ত্বসমূহ, সেই নৈতিক তত্ত্বসমূহতে এই জিনিসগুলো আমাদেরকে পড়তে হবে যে কোন জিনিসটা ভুল, কোন জিনিসটা ঠিক, এবং কোন জিনিসটাকে আমরা ভুল মানবো, কোন জিনিসটাকে ঠিক মানবো। তোমাদের কোশ্চেনের অ্যান্সারটা আমি দিয়ে দিই। প্রথমে যে কোশ্চেনটা করলাম যে মার্ডার করা ঠিক না ভুল, আমি যদি বলি ডাইরেক্ট যে মার্ডার করা ঠিক না ভুল, তুমি বলবে যে ভুল। কিন্তু কোশ্চেনটা যদি আমি একটু টুইস্ট করে দিই যে তুমি এমন কাউকে মার্ডার করেছিলে যে তোমাকে মার্ডার করতে এসেছিল, তখন সেটা ভুল না ঠিক, তখন তুমি বলে দেবে সেটা ঠিক। কেন? কেন কি নিজের সেলফ ডিফেন্সে আমি সেই জিনিসটা করেছি। একজনের কাছে একজন মানুষ আছে যার কাছে কোনো কাজকর্ম নেই, কিছু নেই, ও চলতে পারে না ঠিক করে, ওর কাছে কিছু করার নেই, ও চুরি করে কিছু একটা খেয়ে নিল, ও নিজের বাঁচার জন্য, সার্ভাইভালের জন্য, বা ওর বাচ্চা কাচ্চা বা কাউকে বাঁচানোর জন্য। ওর কাছে আর কোনো রাস্তা ছিল না, সেই জন্য চুরি করেছে। নাও টেল মি দ্যাট ওয়াজ রাইট অর রং। নাও ইউ উইল টেল মি দ্যাট স্যার এটা তো এই ক্ষেত্রে রাইট। তাহলে চুরি করাটা ভুল না ঠিক, কোনটা হলো? এই যে ফিলোসফি যে বিষয়টা আছে, ফিলোসফি বিষয়টা যখন তুমি পড়বা, তো আমাদের মাথার যে সমস্ত যে বাধা ধরার নিয়ম, সেই নিয়মগুলোকে ভেঙে নতুন নিয়ম নতুনভাবে গড়ে তোলা এবং প্রত্যেকটা জিনিসকে কোশ্চেন করার যে ক্যাপাসিটি, সেটাই কিন্তু ডেভেলপ করবে ফিলোসফি। ওকে, আই হোপ ফিলোসফি জিনিসটা তোমাদের মধ্যে প্রচুর ইন্টারেস্টিং একটা জিনিস মনে হচ্ছে এখন। ওকে, আমি যেভাবে বলেছিলাম যে ফিলোসফি সাবজেক্টটাই তোমাকে ফেভারিট সাবজেক্ট মনে হবে, যত ডেপথ যাবা তত ডেপথ তোমাদেরকে ফিলোসফি সাবজেক্টটা মনে হবে। এবার তোমাদের মধ্যে অনেকেই আমি দেখছি বলছো যে স্যার লজিকের পার্টগুলো কী হবে, লজিকের পার্টগুলো হবে কি না, পরীক্ষা চলে আসছে, বা কীভাবে কী হবে লজিক তো বুঝতে পারি না। আমি তোমাদেরকে আগেই বলে দিই যে লজিকের পার্টগুলো করবো, অবশ্যই করবো, প্রত্যেকটা জিনিস করবো জলের মতো সোজা করে, তোমরা বুঝে যাবা। আমি জানি বুঝে লজিকের পার্টগুলো লেট করছিলাম এই জন্য, কারণ কি এগুলো যত লেট করে করবো অত ভালো, মনে থাকবে বেশি। ওকে, সো ডোন্ট ওয়ারি, প্রত্যেকটা জিনিস উইল কভার। ওকে, তো এবার এই চ্যাপ্টারটা বোঝার জন্য সবার প্রথমে তোমাকে এই যে চার্টটা আছে, এই চার্টটা তোমাকে ভালোভাবে মাথার মধ্যে বসাতে হবে। ওকে, যদি এই চার্টটা ভালোভাবে মাথায় না বসাও, তাহলে এই চ্যাপ্টারটা একদমই বুঝতেই পারবে না, কোনো কিছুই বুঝতে পারবে না। ওকে, এই চ্যাপ্টারটা বুঝতে গেলে এই পার্টটা তোমাকে খুবই ভালো করে করতে হবে। সাথেই এই যে চার্টটা রয়েছে, এই চার্টটা তুমি কোনো বইয়েই পাবা না, এই দুনিয়ার কোনো বইয়ে পাবা না, এটা আমি বানিয়েছি তোমাদের জন্য, ঠিক আছে? প্রচুর রিসার্চ করার পরে আমাদেরকে এই টপিক বা এই চ্যাপ্টারে কী কী পড়তে হবে, মেইন টপিক হলো চারটা, ঠিক আছে? নৈতিক আত্মবাদ, পরসুখবাদ বা উপযোগবাদ, 3 নম্বর কর্মকর্তব্যবাদ, 4 নম্বর নিয়ম বা নীতি কর্তব্যবাদ। ওকে, এর মধ্যে এটা শুধু একটাই রয়েছে, এর কোনো মানে ভাগ নেই, এরও কোনো ভাগ নেই। 2 নম্বর 3 নম্বর যে রয়েছে ভাগ রয়েছে, কী কী? পরসুখবাদ বা উপযোগবাদের 3টা ভাগ রয়েছে, কর্ম উপযোগবাদ, সাধারণ উপযোগবাদ, নীতি উপযোগবাদ। ওকে, আর কর্মকর্তব্যবাদের 2টা ভাগ রয়েছে, চরমপন্থী কর্মকর্তব্যবাদ, নরমপন্থী কর্মকর্তব্যবাদ। খুব ভালোভাবে এটা মাথার মধ্যে বসায় নিতে হবে তোমাদেরকে, যদি চাও যে ফুল মার্কস তুলবো, ঠিক আছে? এবার নৈতিক আত্মসুখবাদ কি? সবার প্রথমে নৈতিক শব্দটা ধ্যান দেবা। নৈতিক অর্থাৎ নীতি, নিয়ম। নৈতিকতাটা হলো নিয়ম নীতি, যে কোন জিনিসটা ভুল, কোন জিনিসটা ঠিক। ওকে, এটাকে নৈতিকতা বলে, সেটা জানা। তো এবার নৈতিকভাবে আত্মসুখবাদ মানে নৈতিকভাবে নিজের সুখটাকেই প্রাইম ভাবাটা হলো আত্ম মানে নিজের, সুখ মানে সুখ, বুঝতে পারছো? সুখবাদ। তো
তো যেই ধারণাটা বা যেই কনসেপ্টটা আমাদেরকে বলে যে আমাদের নিজের সুখটাকেই শুধুমাত্র আমাদের ধ্যান দেওয়া উচিত, সেটাই হয়ে গেল আত্মসুখবাদ। এটাকে কিন্তু চারবাকের সাথে কখনো কম্পেয়ার করবে না, এটা টোটালি ডিফারেন্ট জিনিস, কিছুটা সেম, বাট এখানে নৈতিক শব্দটাও জয়েন রয়েছে। চারবাক কি বলে যে অন্যজনের টাকা মেরে খাওয়াটাও ভালো, তুমি খুশি থাকলে হলো, কিন্তু এখানে বলেছে যে নিজের খুশিটা দেখো কিন্তু অন্যজনের ক্ষতি না করে, নৈতিক আত্মসুখবাদ। পরসুখবাদ অর্থাৎ বা উপযোগবাদ অর্থাৎ, পরসুখবাদ আর উপযোগবাদ একই জিনিস। পরসুখবাদ অর্থাৎ অপরের খুশিটা দেখো। ওকে, পরসুখবাদ কি বলে যে অপরের খুশিটা দেখাই আমাদের জন্য নৈতিকতা, সেটাই ভালো, সেটাই করা উচিত। আর আত্মসুখবাদ কি বলে নিজের খুশিটাকে দেখা উচিত। ওকে, দেন কর্মকর্তব্যবাদ। কর্মকর্তব্যবাদ কি বলে যে নিজের খুশিও না অপরের খুশিও না, কিছু কিছু নিয়ম রয়েছে, কিছু কিছু কর্তব্য রয়েছে মানুষের, সেই কর্তব্য বা সেই কর্মগুলোকে করাই নৈতিকতা। ওকে, দেন 4 নম্বর হয়ে গেল নিয়ম নীতি কর্তব্যবাদ। নিয়ম নীতি অর্থাৎ কিছু প্রি ডিসাইডেড, আমাদের সমাজ কিছু প্রি ডিসাইডেড নিয়ম বা নীতি বানিয়ে রেখেছে, সেগুলোকে ফলো করা হয়ে গেল নিয়ম নীতির কর্তব্যবাদের মধ্যে পড়ে। ওভারঅল তুমি বুঝে গেছো যে কী জিনিসটা, ঠিক আছে? তো এই জিনিসটা আমি তোমাদেরকে সহজভাবে একদম ক্লিয়ার করে মাথার মধ্যে বসাই দিলাম, আশা করি এই জিনিসটা বুঝলাম মানে পুরো চ্যাপ্টারটা বুঝে গেল, ঠিক আছে? আরেকবার বলে দিই, আত্মসুখবাদ মানে হলো নিজের সুখ দেখা, পরসুখবাদ মানে হলো অপর সুখ দেখা। ওকে, অর্থাৎ এই যে ধারণাটা রয়েছে, এই ধারণাটা বা এই কনসেপ্টটা আমাদেরকে কী বলে যে নিজের সুখ দেখা উচিত। পরসুখবাদ কি বলে যে অপরের সুখটা দেখা উচিত, এটাই নৈতিকতা। কর্মকর্তব্যবাদ কি বলে আমাদের কর্তব্যগুলোকে করা উচিত, সেটাই নৈতিকতা। আর নিয়ম নীতি কর্তব্যবাদ কি বলে এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে কি বলে যে কি সমাজে কিছু প্রি ডিসাইডেড নিয়ম নীতি রয়েছে, ওই নিয়ম নীতিগুলোকে পালন করাই হলো আমাদের নৈতিকতা। ওকে, চলো এবার সবার প্রথম আমরা এক একটা করে পার্ট পড়বো এবং এক একটা করে পার্ট বুঝবো ইন ডিটেলে। সবার প্রথমে নৈতিক আত্মবাদ যে রয়েছে এটাকে আমরা পড়বো ভালো করে। ওকে, জাস্ট ওয়েট। চলো, নৈতিক আত্মবাদ। নৈতিক আত্মবাদ অর্থাৎ কি বলেছে, নৈতিক আত্মবাদ অনুসারে দাবি করা হয় যে আমাদের প্রত্যেকেরই উচিত নিজের সুখকেই সার্বিকভাবে প্রাধান্য দেওয়া বা কামনা করা। অর্থাৎ বলা যায় যে আমাদের নিজের হিত সাধনই একমাত্র কাম্য, অপরের হিত সাধন নয়। ওকে, অপরের হিত সাধন নয় ইন দ্য সেন্স মানে অপরের খারাপ চাওয়া না, অপর কী করছে না করছে দেখার দরকারই নেই, শুধু নিজেরটা দেখো। অপরের কিন্তু ক্ষতি করা যাবে না, এখন অপরের ভালো চাবো না, খারাপও চাবো না, জাস্ট নিজেরটা দেখবো, সেইটাই বলে কিন্তু আমাদের নৈতিক আত্মবাদ। এতটুকুই এর কনসেপ্ট। বইয়ে অনেক কিছু, অনেক বেশি কিছু লেখা থাকবে, অনেক বেশি বেশি যেই এলোমেলো অনেক কিছু লেখা থাকবে, অত পড়ার দরকার নেই, সিম্পল এতটুকুই জিনিস, এটা এর থেকে বেশি কিছু না। ওকে, দেন চলে যাও, আমাদের নৈতিক আত্মবাদ কমপ্লিট, এতটুকুই আমাদের নৈতিক আত্মবাদের রয়েছে, এর থেকে বেশি কিছু না। কোশ্চেন আসবে 2 নম্বরের, এতটুকুই লিখতে হবে। ওকে, দেন পরসুখবাদ বা উপযোগবাদ কি? উপযোগবাদ এখনই বললাম অপরের সুখ দেখা, ঠিক আছে? এইটা কিন্তু কনফিউজ করবে না, পরীক্ষা পরসুখবাদ না বলে উপযোগবাদও বলতে পারে, দুটো কিন্তু সেম জিনিস। কর্ম উপযোগবাদ, সাধারণ উপযোগবাদ, নীতি উপযোগবাদ, এর 3টা পার্থক্য রয়েছে, তাই তো 3টা ভাগ রয়েছে, পার্থক্য বলে ভুল হবে। তো পরসুখবাদ কি জিনিস সবার প্রথমে দেখব। পরসুখবাদ তথা উপযোগবাদ অনুসারে দাবি করা হয় যে ব্যক্তির নিজের সুখ কামনা না করে অপর সকল ব্যক্তিদের সুখ বা মঙ্গল কামনা করা উচিত। সকল ব্যক্তি বা মানুষের হিত তথা মঙ্গল সাধনের উপর গুরুত্ব দেওয়া হয় বলে এই মতবাদকে সর্বসুখবাদ বা পরসুখবাদ বলা। তাহলে আমরা কি দেখলাম, পরসুখবাদ, উপযোগবাদ, এর আরেকটা নাম রয়েছে সর্বসুখবাদ। আশা করি বুঝতে পারলে, এখানে না বোঝার মতো কিছু নেই, আমি আগেই কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি। এবারে 3টা যে ভাগ রয়েছে এর মধ্যে একটা হয়ে গেল কর্ম উপযোগবাদ। কর্ম উপযোগবাদ অর্থাৎ বিশেষ কোনো কাজ বা কর্ম ঠিক না ঠিক নয় তা নির্ভর করে ওই কাজটির উপযোগিতার ওপর। কি বলেছে এখানে, কর্ম উপযোগবাদ বলে যে কোনো কাজ ঠিক না সেটা ডিপেন্ড করে ওই কাজটার কতটা ভ্যালু রয়েছে। ওকে, কি ভ্যালু? অর্থাৎ কর্তাকে এটাই দেখতে হবে, অর্থাৎ যে কাজটা করছে তাকে এটাই দেখতে হবে যে ওই কাজটি ওই পরিস্থিতির অকল্যাণ অপেক্ষা বেশি কল্যাণকর করতে পারে কি না। অর্থাৎ আমি যদি বলি যে একজন মনে করো টেররিস্ট ঢুকে গেছে, 4 জন টেররিস্ট একটা বড় হোটেলে ঢুকে গেছে, ওখানে 100 জন লোক আছে। এবার কমান্ডোগুলো সেখানে যাবে টেররিস্টগুলোকে মারতে। এবার কমান্ডোগুলো তো টেররিস্টগুলোকে মারছে, মার্ডার করছে না, মার্ডার করছে। এবার ওই মার্ডার করাটা ঠিক না ভুল? তো কর্মকর্তব্য উপযোগিতাবাদ অনুসারে কি বলবে, যেহেতু ওখানে 100 জনকে বাঁচানোর জন্য 4 জনকে মারা হচ্ছে, সেই জন্য এটা ঠিক। কেন কি, এর উপযোগিতা অনুসারে এর যে হিত সাধন বা কল্যাণ সাধনটা বেশি, খারাপ জিনিসটা কম, সেই জন্য এটা নৈতিকতার মধ্যে পড়ে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো সমাজের এই সব কনসেপ্টগুলো ফিলোসফি থেকেই কিন্তু বেরিয়ে আসছে। কত ডেপথ একটা সাবজেক্ট ফিলোসফি, আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিস। ওকে, কি বলছে
যে ওই কাজটি ওই পরিস্থিতির অকল্যাণ অপেক্ষা বেশি কল্যাণ সাধন করতে পারে কিনা, কাজটি যদি বিশেষ পরিস্থিতিতে অকল্যাণ অপেক্ষা বেশি কল্যাণ সাধনে সমর্থ হয় তবে নৈতিক বা উচিত কাজ রূপে গণ্য হবে। ঠিক আছে, তাহলে মার্ডার করাটাও কি হয়ে গেল, এখানে ভালো হয়ে গেল। তাহলে সেটা ডিপেন্ড করবে যে ওই কাজটা উপযোগিতা কি। ওকে, অপরদিকে কাজটি যদি অকল্যাণ বেশি করে, কল্যাণ সাধন করতে না পারে, তাহলে অনৈতিক বা অনুচিত রূপে গণ্য হবে। যেমন টেররিস্টগুলো কি করবে, মানুষগুলোকে মারতে আসবে, তখন ওটা কল্যাণ সাধন তো করবে না, অকল্যাণ বেশি করবে, সেই জন্য ওটা অনৈতিক কর্মরূপে গণ্য করা হবে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, যে জাজ যারা রয়েছে, এই জাজ বা যে যারা বিচার করে, বিচারপতি, তারা কিন্তু এইসব জিনিস ভেবে ভেবে দেখে, এইসব জিনিস জানে, এইসব জিনিস উপর ডিসাইড করে যে একজন ধরো মার্ডার করলো, তো এবার সবার মার্ডার করা মানে কিন্তু ফাঁসি না, তো ওই মার্ডার করার পেছনের রিজনগুলো কিন্তু এভ্যালুয়েট করা হয়, তখন ওটাকে দেখা হয় যে ওটা নৈতিক কি অনৈতিক। ওকে, এই কনসেপ্টের উপর বেস্ট করে কিন্তু রয়েছে সেলফ ডিফেন্স, অর্থাৎ তুমি কাউকে মেরেও দিতে পারো, কিন্তু ওটা যদি প্রপারলি সেলফ ডিফেন্সের জন্য হয় সেই ক্ষেত্রে দেন তোমাকে প্রুফ করতে হবে, সেটা আলাদা ম্যাটার, টোটালি আলাদা ম্যাটারে চলে গেল। তো নৈতিক অনৈতিক জিনিসটা কিন্তু ওখানে দেখা হবে। ঠিক আছে, নেক্সট চলো এবার সাধারণ উপযোগবাদ, কর্ম উপযোগবাদ দেখলাম। সাধারণ উপযোগবাদ, সাধারণ উপযোগবাদ অনুসারে কোনো পরিস্থিতি কোনো কাজ যদি একজনের কাছে উচিত ও নৈতিক রূপে গণ্য হয়, তাহলে ওই পরিস্থিতিতেই ওই কাজ অন্যজনের কাছে উচিত বা অনৈতিকভাবে গণ্য হতে পারে। অর্থাৎ টেররিস্টগুলোকে আমরা যেমন আমাদের কাছে নৈতিক মনে হয় বা কমান্ডোদের কাছে নৈতিক মনে হয়, তেমন টেররিস্টদের মাইন্ডসেট দিয়ে ভাবো, ওরা কিন্তু ওটাকেই অনৈতিক মনে করে, তাই তো গণ্য হবে। এরূপ ক্ষেত্রে তাই একটি নির্দিষ্ট পরিপ্রেক্ষিতে কোনো নির্দিষ্ট ব্যক্তির কাছে পরিণামের বিচার করা হয় না। এখানে যা বিচার করা হয় তা হলো সবাই যদি একই রকম কাজ করে তাহলে কি হবে। ওকে, এরূপ এক বিষয়ের নৈতিক বিচার। ধনী সম্পদ চুরি করা, কি বলছে, ধনীর সম্পদ চুরি করে যদি কেউ বহু মানুষের কল্যাণ ও মঙ্গল করে, তবুও কি এরূপ বিষয়টি সাধারণ উপযোগবাদের নৈতিক রূপে স্বীকার করে গণ্য হবে না। অর্থাৎ কেউ একটা বড় লোকের সম্পদ চুরি করে নিল, প্রপার্টি চুরি করে গরিব লোকের মধ্যে বাটি দিল তো এবার এই ক্ষেত্রে তুমি যদি দেখো তাহলে নর্মালি কি মনে হচ্ছে যে এটা তো একজনের খারাপ হলো, বড় লোকটা খারাপ হলো, কিন্তু বাকি 10 জনের ভালো হলো সেই গরিব মানুষগুলোর, তাহলে তো এটা একদিক দিয়ে লজিক্যালি নৈতিকতার মধ্যে পড়লো কি না। কিন্তু এবার তুমি আমাকে বলো, যদি সবাই সেম জিনিসটা করা শুরু করে, অর্থাৎ সব লোকে যদি বড় লোকগুলোকে মানে লুটে গরিবগুলোর মধ্যে দেওয়া শুরু করে, তো সব লোকে যদি ওই কাজটা করা শুরু করে, তাহলে কি ওটা আর নৈতিক থাকবে না। তো কোনো জিনিস নৈতিক কি নৈতিক না সেটা কিন্তু এই দিক দিয়েও দেখতে হবে, বিচার বিবেচনা করে, যে সেম জিনিসটা যদি আরও বাকি 10 জন করা শুরু করে তাহলেও কি ওটা কল্যাণ সাধনই হবে। ওকে, তো তবুও কিন্তু এরূপ বিষয়টিকে সাধারণ উপযোগবাদে ওকে, কারণ সকলেই যদি এরূপ আচরণ করে তাহলে কি হবে, এরূপ বিষয়টিকে সাধারণ উপযোগবাদ সবসময় সামনে রাখে। অর্থাৎ বলা যায় যে যদি বিশেষ পরিস্থিতির পরিবর্তে সার্বিক পরিস্থিতির নৈতিকতা নির্ণয় করে তা হলো সাধারণ উপযোগবাদ। ঠিক আছে, এই জিনিসটা তোমাদেরকে এখানে আশা করি বুঝে গেছো। ওকে, দেন 3 নম্বর আমাদের হলো নীতি উপযোগবাদ। নীতি উপযোগবাদে বিশেষ কোনো কর্মের পরিবর্তে বিশেষ কোনো নিয়ম বা নীতির কথাই বলা হয়। ওকে, নিয়ম নীতিকে নীতি উপযোগবাদে এভাবে উল্লেখ করা হয় যে সত্য বলার সময় সবসময় সকলের কল্যাণ সাধন করে, সত্য কথা সবসময় কি করে, সকলের কল্যাণ সাধন করে। নীতি উপযোগবাদের নীতি বা নিয়মের বিষয়টি তাই সার্বিকভাবে গ্রাহ্য। নীতি উপযোগবাদী কি বলেছে, নীতি বা নিয়ম, যে সত্য কথা বলাই সবসময় ভালো, কিন্তু আদৌ কি ভালো, এরও কিন্তু কি রয়েছে, বিতর্ক রয়েছে। বিতর্ক অর্থাৎ যে তুমি কোশ্চেন করো যে নীতি উপযোগবাদ যখন বলছে যে সত্য কথা বলা সবসময় ভালো, তো আদৌ কি সত্য কথা সবসময় ভালো? যদি তোমার সত্য বলার ফলে কারো ক্ষতি হয়ে যায় তাহলেও কি সত্যটা ভালো? তাহলে মোটেও ভালো না। ঠিক আছে, তো এই জিনিসটাকে কিন্তু তুমি কোশ্চেন করতে পারো। ওকে, তাহলে এবার এর মধ্যে আমাদের কি হলো, পরসুখবাদের মধ্যে কর্ম উপযোগবাদ হয়ে গেল, ঠিক আছে, সাধারণ উপযোগবাদ হয়ে গেল, নীতি উপযোগবাদ হয়ে গেল। এরপরে আমরা দেখব কর্ম কর্তব্যবাদ, যেটা দুটো পার্থক্য রয়েছে, চরমপন্থী আর নরমপন্থী। ঠিক আছে, চলো এবার আমরা চলে যাই কর্ম কর্তব্যবাদ কি জিনিস। কর্মকর্তব্যবাদে কি বলা হয়েছে, কর্মকর্তব্যবাদ অনুসারে দাবি করা হয় যে কোনো বিশেষ পরিস্থিতির বিচারেই আমাদের ঠিক করতে হবে যে কোনো কর্ম যথার্থ কি যথার্থ নয়। কি বলছে, কোনো বিশেষ পরিস্থিতির উপর বেশ করে, অর্থাৎ একটা মানুষ কোন পরিস্থিতিতে সেই পার্টিকুলার কাজটা করলো সেটার উপর কিন্তু আমাদের ডিসাইড করতে হবে যে ওই কাজটা ঠিক কি ওই কাজটা ভুল। জাস্ট 1 মিনিট। ওকে, পরিস্থিতিটাকে আমাদেরকে ডিসাইড করতে হবে কোনো কর্মযন্ত্র। এক্ষেত্রে তাই কোনো সার্বিক কর্মনীতিকে অনুসরণ করা হয় না, অর্থাৎ প্রি ডিসাইডেড যে এটাই ঠিক এটাই ভুল সেটা ডিসাইডেড করা হয় না। আমি কি বললাম, সত্য কথার এক্সাম্পলটা কি দিলাম, যে
কথাটা সবসময় বলা কি সত্যিকারের নৈতিক? ওকে, এই জন্য প্রশ্ন করতে বললাম। কেন কি এখানে বলেছে তোমাকে পরিস্থিতি বিচার করতে হবে যে তুমি ওই সময়ের যে মিথ্যা বললা ওটার পিছনে কি পার্সপেক্টিভ ছিল, সেটাই ডিসাইড করবে যে তোমার সত্য কথাটা বলা বা মিথ্যা কথাটা বলা ঠিক কি ভুল। অনেক সময় সত্যটাও অনৈতিক হতে পারে, অনেক সময় মিথ্যাটাও নৈতিক হতে পারে, যদি পরিস্থিতি সেটা ডিসাইড করে। ওকে, চরমপন্থী কর্মকর্তব্যবাদ, নরমপন্থী কর্মকর্তব্যবাদ দুটো রয়েছে, আমরা দেখলাম। ওকে, এই যে কর্তব্যবাদ আর ডিওন্টোলজি একই, ঠিক আছে? ডিওন্টোলজি মানে হলো কর্তব্যবাদ, যেটা সবার প্রথমে পোস্টারে দেখেছিলাম। ওকে, চরমপন্থী কর্মকর্তব্যবাদ অনুসারে শুধুমাত্র পরিস্থিতির বিচারের উপরেই কর্মের যথাযথতা নির্ণয়ের জন্য গুরুত্ব দেওয়া হয়েছে। পরিস্থিতির বিচার ছাড়া আর কোনো রকম বিচার্য বিষয় এখানে গ্রহণ করা নেই। অর্থাৎ বলেছে যে কোন পরিস্থিতিতে সেই কাজটা করেছে শুধু সেই জিনিসটাকেই দেখতে হবে, বাকি অন্য কোনো কিছু দেখবে না। ঠিক আছে, পরিস্থিতিটাকেই দেখতে হবে যে ওই কাজ, তাহলেই ডিসাইড করতে পারবে যে ওই কাজটা ঠিক কি ভুল। চরমপন্থীরা এরা বলে, চরমপন্থী মানে এরা কট্টর, কট্টর অর্থাৎ এরা শুধু এটাই মানে। ওকে, এটা পার্টিকুলার একটা মাইন্ডসেট, একটা ধারণা। ওকে, দেন এবার নরমপন্থী কি রয়েছে? নরমপন্থী কর্মকর্তব্যবাদ কি বলে যে নরমপন্থী কর্মকর্তব্যবাদ অনুসারেও দাবি করা হয়েছে ঘটনার পরিস্থিতি বিচার করেই কোনো কাজ করা উচিত কিনা তার নির্ধারণ করে। মানে চরমপন্থীরা যেটা মানে নরমপন্থীরাও সেটাই মানে, কিন্তু এর পিছনে কোনো সার্বিক নৈতিক নিয়ম নেই। ঠিক আছে, কিন্তু এরা অবশ্য এটা কথাও বলে যে নরমপন্থী কর্তব্যবাদ উচিতাত্মক বা নৈতিক নিয়মের সম্ভাবনাকে অস্বীকার করেনি। অর্থাৎ নৈতিক যে নিয়ম রয়েছে সমাজে সেটাও কিন্তু এরা অস্বীকার করেনি। অর্থাৎ এরা এটা তো মানে যে কোনো পরিস্থিতির উপর বিচার করা উচিত যে ওই কাজটা ঠিক কি ভুল, সাথে কিন্তু এটাও দেখতে হবে যে সেটা সমাজের নৈতিকতা বা নিয়ম নীতির সাথে মিলবন্ধন রয়েছে কি নেই। ঠিক আছে, সেই জিনিসটাও দেখতে হবে। এবার সম্ভাবনাকে অস্বীকার, আর তারাও এটাও বলেন যে বিশেষ বিশেষ পরিস্থিতির বিচার করে আমরা তার মধ্যে ঔচিত্য সংক্রান্ত এক প্রকার বোধ জন্মায়। এরূপ নৈতিক বোধের ওপর ভিত্তি করে একটি সার্বিক নৈতিক নিয়ম করা যেতে পারে। অর্থাৎ যে কোন পরিস্থিতির ঠিক ভুল সেটা তো অবশ্যই ঠিক, সেটা অবশ্যই দেখতে হবে, কিন্তু নরমপন্থীরা সাথে এটাও মনে করে যে সমাজের নৈতিকতার সাথে এটার মিলবন্ধন রয়েছে কিনা সেই জিনিসটাও দেখতে হবে, সেজন্য এরা নরমপন্থী। ঠিক আছে, তো আই হোপ এই জিনিসটা বুঝে গেলাম। তাহলে আমাদের এখান থেকে চরমপন্থী আর নরমপন্থী কর্মকর্তব্যবাদ ক্লিয়ার। এবার দেখবো আমরা নিয়ম বা নীতি কর্তব্যবাদ কি জিনিস। নিয়ম বা নীতি কর্তব্যবাদ নামটা শুনে তোমরা বুঝে যাচ্ছ যে এখানে নিয়ম নীতির কথা বলা হবে, যে নিয়ম নীতি অনুসারে, সমাজের নিয়ম নীতি অনুসারে কোনটা ঠিক কোনটা ভুল। ঠিক আছে, তো এখানে কি বলেছে, নিয়ম নীতি কর্তব্যবাদ অনুসারে দাবি করা হয় যে আমাদের কর্তব্যের নৈতিকতার আদর্শগুলি এক বা একাধিক নিয়ম নীতি দ্বারা গঠিত। ওকে, যে কোন জিনিসটা ভুল কোন জিনিসটা ঠিক সেটা ডিসাইড করবে সমাজে প্রি ডিসাইডেড যে রুলসগুলো বা নীতিগুলো রয়েছে সেই জিনিসটা। এই সমস্ত কর্ম নিয়মগুলি উদ্দেশ্যমুখী হতে পারে আবার নাও হতে পারে, আবার সেগুলি প্রচলিত নিয়ম নীতি থেকে ভিন্ন হতে পারে। এগুলি প্রকাশিত বা অপ্রকাশিত তথা অপ্রচ্ছন্নভাবে অবস্থান করতে পারে। তা সত্ত্বেও বলা যায় যে আমাদের ন্যায় অন্যায়, উচিত অনুচিত, যথোচিত অযথোচিত আদর্শগত ধারণাগুলোকে এক প্রকার একাধিক নিয়মের ওপরেই গড়ে ওঠে। ঠিক আছে, বিশেষ কোনো পরিস্থিতিতে আমাদের ঠিক করা উচিত যে ওই নিয়ম দ্বারা নির্ধারিত হয়। অর্থাৎ কি বলেছে, বিশেষ কোনো পরিস্থিতিতে আমাদের ঠিক কি করা উচিত তার নিয়ম নির্দেশ দ্বারাই নির্ধারিত হয়। অর্থাৎ বলেছে যে যেগুলো প্রি ডিসাইডেড নিয়ম সেগুলোকেই ফলো করতে হবে। ওকে, সেগুলোই নিয়ম নীতি, সেগুলোই ভালো মন্দ ডিসাইড করবে। যেমন বললাম যে সত্য কথা বলা ঠিক। তো এবার এখানে কিন্তু এর তুমি কোশ্চেন করতে পারো যে আমাদের নিয়ম বা নীতি কর্তব্যবাদকে যে কিভাবে সত্য কথা বলা সবসময় ঠিক কিভাবে হতে পারে, যদি এটা কারো অহিত করে দেয়, যদি এটা কারো খারাপ করে দেয়, সেই ক্ষেত্রে সত্য কথা বলা সবসময় কি করে ঠিক। তাহলে সমাজে যে প্রিডিসাইডেড রুলসগুলো রয়েছে, প্রিডিসাইডেড রুলসগুলো কীভাবে বলতে পারে সবসময় যে তারা যেটা ঠিক করেছে সেটাই ঠিক, তারা যেটা ভুল বলেছে সেটা ভুল। ওকে, এই জিনিসগুলোকে কোশ্চেন করা কিন্তু ফিলোসফির কাজ। চলো এবার এই যে নিয়ম নীতি কর্তব্যবাদ রয়েছে এর মধ্যে একজন প্রমুখ যে ফিলোসফার রয়েছে কান্ট। ঠিক আছে, তো কান্টও কিন্তু আমাদের কিন্তু এখানে এই কর্মকর্তব্য বা নীতি কর্তব্যবাদকে সাপোর্ট করে এখানে কিছু বলেছে। কি বলেছে, এটা কিন্তু একটা কোশ্চেন আসতে পারে, কান্টের নীতি কর্তব্যবাদটি বিচার করো, এটাই লিখতে হবে। ওকে, পাশ্চাত্য নীতিতত্ত্বে বলা যায় যে প্রখ্যাত জার্মান দার্শনিক বা নীতিতাত্ত্বিক কান্ট, কোথায়কার জার্মানের দার্শনিক ছিল, তার নৈতিক মতবাদের ক্ষেত্রে এক চরম নীতি কর্তব্যবাদের প্রতিষ্ঠা হয়েছে। তার মতে চরম নৈতিক নিয়ম হলো একটি সার্বজনীন নিঃশর্ত অনুজ্ঞা। কি বলছে, এবং এরূপ অনুজ্ঞা বা আদেশটি সকল মানুষকে মানতে বাধ্য। অর্থাৎ যেগুলো প্রি ডিসাইডেড রয়েছে সেগুলো মানতেই হবে সমাজের মানুষকে। ঠিক আছে, এটাই নিয়ম হওয়া উচিত কান্টের নীতি কর্তব্যবাদ অনুসারে। অর্থাৎ কান্ট কি বলে যে সমাজ যেগুলো ডিসাইড করে দিয়েছে আগে থেকে তোমাকে সেগুলোই ফলো করতে হবে, সেজন্য কান্টকে কিন্তু চরম নীতি কর্তব্যবাদও বলা হয়। ওকে,
এবং এরূপ অনুগামী, ওকে এটা পড়লাম। কান্টের এই নীতি কর্তব্যবাদ অনুসারে উল্লেখ করা যায় যে এখানে তুমি আসল জিনিসটা পাবাই। কি বলেছে? কোনো কর্তব্য কর্মকে উচিত রূপে গণ্য করা হয় যদি এক সর্বজনীন নৈতিক নিয়মকে অনুসরণ করে সম্পাদিত করা হয়। অর্থাৎ যদি এমন একটা নিয়ম যেটা সবাই মানে, যেটা ঠিক, তুমি সেই কাজটা করলা তাহলেই ওটা ঠিক মানা হবে। আর যেটা বাকি সবাই মানে যে ভুল, তুমি যদি ওটা করো তাহলে ওটা ভুল মনে হবে। এবার তোমার ঠিক মনে হোক যা ভুল মনে হোক। ওকে, তো এটাই কিন্তু আমাদের কান্ট এখানে বলেছে। আই হোপ এই চ্যাপ্টার থেকে কোনো ডাউট থাকবে না, ঠিক আছে? কেন কি আমি এই চ্যাপ্টারটাকে এত ইজি করেছি, এর থেকে ইজি এই চ্যাপ্টার আর হতেই পারে না, ইম্পসিবল। ঠিক আছে, এখানে আমরা নিয়ম বা নীতি কর্তব্যবাদ কমপ্লিট করে দিলাম। এবার এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কী কী কোশ্চেন রয়েছে সেটা তোমরা এখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আরেকটা জিনিস বলে দিই, এটা কিন্তু মাইনর সেকশনে এই নোটটা তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? অবশ্যই মাইনর সেকশন দেখো, এটা তোমরা পেয়ে যাবে। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কী কী রয়েছে? ডিওন্টোলজি শব্দের অর্থ কী, এটা অ্যান্সার দিয়ে দিচ্ছি আমি। কর্তব্যবাদ। 2 নম্বর, কান্টের কর্তব্যবাদ কী নামে পরিচিত? নীতিবিজ্ঞানী রসের মতে কর্তব্য কয় প্রকার ও কী, এটা টেক্সট বই থেকে খুঁজতে হবে তোমাদের। বাস্তব নীতি বা উপযোগবাদ কি? আদি নীতি উপযোগবাদ কি? আদর্শ নীতি উপযোগবাদ কি? ঠিক আছে, এগুলো তোমরা একটু দেখে নিও। নেক্সট 3 নম্বর কোশ্চেনে কী কী ইম্পর্টেন্ট রয়েছে? কর্তব্যবাদের দুটি প্রকার কি কি? শর্তহীন আদেশ কাকে বলে? শর্তহীন আদেশের বয়ান তিনটি কি কি? এই দুটো তোমাদেরকে নিজে থেকে হোমওয়ার্ক করতে হবে। এগুলো আমি অলরেডি করে দিয়েছি, কিন্তু তোমাদেরকে কি করতে হবে? এটা বই থেকে খুঁজে এই দুটো করতে হবে। ওকে, তোমাদের ওভারঅল চ্যাপ্টারের যত কিছু আছে আমি করে দিয়েছি, কিন্তু ছোট ছোট 1-2টা জিনিস আমি জানে বুঝে ছেড়ে দিয়েছি। কেন কি? এগুলো তোমরা পড়লেই বুঝতে পারবো, ওগুলোর মধ্যেই রয়েছে। ওকে, ওই টপিকগুলোর ভিতরেই রয়েছে। 5 নম্বর কি রয়েছে? 1 নম্বর, কর্ম কর্তব্যবাদ কি, এক প্রকার সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর, কান্টের নীতি কর্তব্যবাদের সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর, উপযোগবাদ কাকে বলে, বিভিন্ন প্রকার উপযোগবাদের সংক্ষিপ্ত বিবরণ দাও। ঠিক আছে, তো এই ফিলোসফি ক্লাসটা যে আজকে করালাম, এই ক্লাসটা আমি তোমাদেরকে তো দেবই, সাথে এই ক্লাসটা আমি পাবলিকলি ইউটিউবে সবাইকে দেবো, যাতে এই জিনিসটা বুঝতে পারে যে ফিলোসফি জিনিসটা কত ইন্টারেস্টিং। ওকে, তো অবশ্যই যদি তোমাদেরকে ভালো লেগে থাকে ক্লাসটা সবার সাথে শেয়ার করে দিও এবং একটি লাইক করে সাবস্ক্রাইব করে দিও। ওকে, আর যদি মনে হয় যে আমার কাছে তোমরা অনলাইন ক্লাস করবে, তাহলে অবশ্যই আমার যে অনলাইন ক্লাস রয়েছে সাফল্য ফর ক্লাস 11 অ্যাপে, সেই অনলাইন ক্লাসে তোমরা জয়েন করতে পারো মাত্র 249-এ। ঠিক আছে, সম্পূর্ণ সেমিস্টারের ক্লাস তোমরা পেয়ে যাবা, সাথে নোট সব কিছু A to Z পেয়ে যাবা, এবং এত সহজ করে প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো যে জলের মতো সোজা হয়ে যাবে ফিলোসফি সাবজেক্টটা তোমাদের কাছে, এবং ফিলোসফিটাই তোমাদের জন্য ফেভারিট সাবজেক্ট মনে হবে। ঠিক আছে, যদি মনে হয় জেনুইনলি ভালো লাগলো ক্লাসটা করে, বুঝতে পারলা, ক্লিয়ার হলো সব কিছু মাইন্ডে, তাহলে অবশ্যই আমার ক্লাসে জয়েন করতে পারো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ, আর মে গড ব্লেস ইউ অল।